ইসরায়েল ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল চলতেছে এখন। চারদিকে ছড়ায় পড়তেছে। প্রায় ৫,০০০ একর এলাকা জুড়ে এই দাবানলটা ছড়ায় পড়ছে। লোকজন জীবন বাঁচাতে গাড়ি ফেলে চলে যাচ্ছে যে আমার গাড়ি দাবানলে পুড়ে যাক, আমার জীবনটা বাঁচুক। ইসরায়েলিরা এইভাবে সরে যাচ্ছে। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই যে দাবানলগুলো হচ্ছে, আপনি গুগল ম্যাপে দেখতে পারবেন যে কই দাবানল হচ্ছে। সবগুলো হচ্ছে এই দখলদার যে মায়োনিস্ট বাহিনী আছে ইসরায়েলিরা, তারা যে অঞ্চলে দখল করছে সে অঞ্চলে, মানে যেখানে ফিলিস্তিনিরা আছে সেখানে এই দাবানল ছড়ায় পড়ে নাই। শুধু এই দখলদার বাহিনী যেসব জায়গায় দখল করছে সেখানেই। ইন্টারেস্টিং না বিষয়টা? যে এখন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তো অনেক জায়গায় এরকম আমরা দাবানল দেখতে পাচ্ছি যে আমরা পরিবেশ দূষণ করতেছি, তারই একটা ব্যাকফায়ার করতেছে আর কি। কিন্তু তাহলে তো ফিলিস্তিনেও করবে, ইসরায়েলেও করবে, মানে দুই ভূখণ্ডেই করবে। কিন্তু না, শুধু ইসরায়েল ভূখণ্ডে হচ্ছে দাবানলটা, ফিলিস্তিন ভূখণ্ডে হচ্ছে না। এটা কিন্তু মানে র্যান্ডম কোনো ঘটনা না, এর পিছেও কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং বৈজ্ঞানিক একটা এক্সপ্লেনেশনও আছে। এবং এই দাবানলের পিছে, এবং যে শুধু ইসরায়েলি ভূখণ্ডে দাবানলটা হচ্ছে, এর পিছনে কিন্তু এই ফিলিস্তিন ইসরায়েল যে কনফ্লিক্ট, সেটারও ভূমিকা আছে। শুনতে একটু অড লাগতেছে না? আজকে ভিডিও মেইনলি এটা নিয়েই, যে দাবানলটা কেন হলো এবং শুধু ইসরায়েলে হচ্ছে, ফিলিস্তিনে হচ্ছে না। এটা কেন হচ্ছে, আর এটার যে ওই বৈজ্ঞানিক ব্যাখ্যা বলেন কিংবা এটার যে প্রেক্ষাপট আছে, ইতিহাস আছে, সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। এই যে দখলদার মায়োনিস্ট বাহিনীর এলাকায় যে দাবানলটা ছড়িয়ে পড়তেছে, এটার প্রেক্ষাপট রচনা হয়েছে বলতে গেলে আরও ৭০-৮০ বছর আগে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর, যখন এই ইহুদি ধর্মাবলম্বীরা, বা আরও স্পেসিফিকভাবে বললে যে মায়োনিস্টরা, তারা তো পরিকল্পনা করলো যে না, আমরা এই ফিলিস্তিন এই ভূখণ্ডে আমরা সেটা ধীরে ধীরে মায়োনিস্ট আইডিওলজিকে সামনে রেখে আমরা ইসরায়েলি ইহুদিদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করব। আচ্ছা, এরপরে তো তারা ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করা শুরু করলো, এবং তারপর যে আরব ইসরায়েল যে ওয়ার হলো, এই ওয়ার তো আরবরা হেরে গেল এবং ইসরায়েল জয়লাভ করলো। এরপরেই বলতে গেলে তাদের এই দখল আরো পাকাপোক্ত হলো। তারা যখন যুদ্ধে, এই 6 ডে ওয়ার নামে যেটা পরিচিত, সেই যুদ্ধে যখন তারা জয়লাভ করলো, তখন তাদের এই ঘাঁটিতে, মানে এই ফিলিস্তিনিদের বিতাড়িত করে তাদের শক্তপোক্তভাবে ঘাঁটি গাড়াটা আরো ইজি হয়ে গেল। 1948 সালের ঘটনা, যেটাকে এই নাগবাও বলা হয়, যে অনেক ফিলিস্তিনি, মানে যত ফিলিস্তিনি ছিল তার অর্ধেক তাদের ভূমি থেকে বিতাড়িত হয়ে গেছে, 50% বিতাড়িত হয়ে গেছে। তাহলে তো বুঝতেছেন মানে কি পরিমাণ তারা দখলদারিত্ব চালাইছে। তো এই ফিলিস্তিনিদেরকে যখন মায়োনিস্ট বাহিনী তাদের ভূমি থেকে উচ্ছেদ করতেছিল, তারা সেখানে ঘাঁটি কাটতেছিল, সেখানে বসতি স্থাপন করতেছিল, কিন্তু ইহুদিদের সংখ্যা এত বেশিও ছিল না যে তারা সেখানে, যে আমরা কথার কথা 100 জন ফিলিস্তিনিকে আমরা ভূমি থেকে বিতাড়িত করছি, এখন ওই জায়গায় 100 জন ইহুদি রাখতেছে। তাদের কাছে 100 জন ইহুদি ছিল না, মানে আরো কম ছিল। মানে তারা বসতি স্থাপন করার জন্য তাদের বিস্তীর্ণ ভূমি দখল করছে, যেখানে তাদের বসতি স্থাপনের দরকার নাই, কিন্তু ভূমিটা যেন হাতে থাকে। তখন তারা কি করলো, যে ভূমিতে ভাবে পতিত রাখা যাবে না, একটা কাজ করে এই জায়গায় আমরা গাছ লাগায় রাখি, তাহলে দখলটা আমাদের কাছেই থাকবে, আর নতুন করে কেউ ফিলিস্তিনি বাহিনী এসে ওই জায়গাটা দখলও করতে, মানে পুনর্দখল করতে পারবে না। মানে তার অ্যাকচুয়ালি তো জমি তো ফিলিস্তিনিদেরই, সেটা পুনর্দখল করতে পারবে না। তো এই জায়গায় তারা এখন কি গাছ লাগাবে, তারা সিদ্ধান্ত নিল তারা পাইন গাছ লাগাবে। পাইন গাছ কেন? যে ইউরোপে কিন্তু পাইন গাছের প্রতুলতা অনেক বেশি। তারা ভাবলো যে আমরা সবকিছু ইউরোপিয়ান স্টাইলে সাজাবো, আমাদের পরিবেশ প্রকৃতি সবকিছু। কিন্তু প্রকৃতি তো আর আমরা সাজাতে পারি না, অ্যাকচুয়ালি প্রকৃতি আমাদেরকে সাজায়। মানে প্রকৃতির উপর খবরদারি করতে গেলে সেটা যে ব্যাকফায়ার করে, সেটা তো অলওয়েজ আমরা বহু উদাহরণে দেখছি। তারা পাইন গাছ লাগালো, এবং পাইন গাছটা শীত প্রধান দেশে উপযোগী, মরুভূমির মতো এরকম জায়গায় উপযোগী না। যে এই এই মায়োনিজদের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল, তিনি সম্ভবত, তার এরকম একটা মোটো ছিল যে মেক দ্য ডেজার্ট ব্লুম, বা এই টাইপের কোনো একটা ট্যাগলাইন ছিল, যে তোমরা সমানে গাছ লাগাতে থাকো, এখানে আমরা স্বর্গ বানাবো। তার স্বর্গ বলতে আবার ইউরোপীয় ইউনিয়নকেই স্বর্গ বুঝাইতো, মানে ইউরোপের যে স্ট্রাকচার, পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলেই তাদের কাছে স্বর্গ ছিল। তো তারা এই পাইন গাছ লাগাতে থাকলো, যেটা ওই অঞ্চলের জন্য উপযোগী না। ফিলিস্তিনিদের জন্য বা ওই অঞ্চলের ভূখণ্ডের জন্য উপযোগী ছিল, সেটা ছিল জলপাই গাছ। এরকম অনেক ছবি দেখবেন যে জলপাই গাছ মায়োনিস্ট বাহিনীরা কেটে ফেলতেছে, সেখানে ফিলিস্তিনিরা সেই গাছ ধরে বসে আছে, এরকম হৃদয় বিদারক অনেক দৃশ্য আমরা দেখতে পাই। তো এই যে পাইন গাছগুলো লাগানো হলো মরুভূমিতে, এই ডিসিশনটাই, এই যে বর্তমানে যে বিশাল দাবানল হচ্ছে, এটার কিন্তু মানে এই প্রেক্ষাপটটা রচনা করছে যে সেই 70-80 বছর আগে, যখন তারা একদম ধুমসে চারপাশে ইচ্ছা মতো পাইন গাছ লাগাইছে। আর পাইন গাছটা হচ্ছে সহজে আগুন লাগে এরকম একটা গাছ। কিন্তু আবার উল্টা দিকে দেখলে যে জলপাই গাছ কিন্তু ফায়ার রেজিস্ট্যান্স, মানে এটা সহজে আগুন লাগে না এই গাছে। আমরা এই ম্যান ভার্সেস অয়েল যখন দেখতাম আমরা ছোটবেলাতে, বা
আপনারা অনেকে দেখে থাকবেন। সেই ম্যান ভার্সেস ওয়াইল্ডে দেখতেন যে পাইনের রেজিন দিয়ে আগুন ধরানোর বিভিন্ন কৌশল বিয়ার গ্রিলস দেখাইতো আর কি। এখন আসেন এই গ্লোবাল ওয়ার্মিং বা দাবদাহ, এই কারণে তো এই ফিলিস্তিনের দিকে বেশ দাবদাহ প্রবাহিত হচ্ছে। তার মধ্যে ওখানে পড়ছে পাইন গাছ, মানে যে গাছে আরো আগুন ধরা সহজ। আর দাবদাহ বা দাবানল কিভাবে তৈরি হয়? দাবানল তৈরির ক্ষেত্রে কিন্তু সবসময় আগুন দরকার পড়ে না, মানে এটা মানব সৃষ্ট কারণে দাবানল হতে পারে, আবার প্রাকৃতিক কারণে হতে পারে। মানে কোনো বস্তুতে আগুন ধরানোর জন্য কিন্তু অলওয়েজ আমার আগুন প্রয়োজন নাই, আগুন ছাড়াও কোনো বস্তুতে আগুন ধরে, যেটা অনেকে এই ফিজিক্স বা কেমিস্ট্রিতে সক্রিয় তাপমাত্রা নামে একটা টপিক আছে, সেটা অনেকে পড়ে থাকবেন, সেখানে বুঝতে পারবেন যে সব বস্তুর একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারের উপর সেটার তাপমাত্রা চলে গেলে সেটা অটোমেটিক আগুন ধরে যায়। মানে সেটা আলাদা করে আমার লাইটিং করতে হবে না, মানে সেটা অটোমেটিক আগুন ধরে যাবে। তো এরকম শুষ্ক তাপমাত্রা, দাবদাহ, এই কারণে দুটোর সুন্দর কম্বিনেশন, অথবা মানব সৃষ্ট কোনো কারণ, এটা হতে পারে কোনো সিগারেট, কেউ সিগারেটের ফিল্টার ফেলে দিল, সেখান থেকে আগুন ধরে গেছে, এরকমও হতে পারে। এর ফলে কি হলো, সেটা মানব সৃষ্ট হতে পারে, প্রাকৃতিক কারণে হতে পারে। মানে দাবানলটা শুরু হলো ইসরায়েলে, এবং এটা একদম খুবই দ্রুত বিস্তার করতে থাকলো। দ্রুত কেন? পাইন গাছের জন্য, কারণ পাইন গাছ তো খুব ভালো জ্বালানি হিসেবে কাজ করতেছে, আর পাইন গাছ তো ওই অঞ্চলের জন্য নয়, মানে তারা তো ওই ইউরোপের স্ট্রাকচার ফলো করতে যে একদম অপরিকল্পিত বনায়ন করছে। আর এইখানে আছে মানে মেইন কারণটা খুঁজে পাবেন, যে শুধু ইসরায়েলি যে ভূখণ্ড আছে, আমি কিন্তু বারবার দেখবেন আমি রাষ্ট্র বলতেছি না, আমি তো প্রত্যেকবার ভূখণ্ড শব্দটা ইউজ করতেছি। কেন করতেছি বুঝতে মানে বোঝার কথা আপনাদের, এটা নিয়ে প্রিভিয়াস অনেক ভিডিওতেও কথা বলছি, যে তারা তো ফিলিস্তিনিদের যেখানে এখন দখল আছে, তারা তো মানে ইসরায়েলিরা বা মায়োনিস্ট বাহিনীরা তো ওই জায়গা দখল করতে পারে নাই, তার মানে ওখানে পাইন গাছও নাই। মানে পাইন গাছ শুধু যেখানে ইসরায়েলি ভূখণ্ড আছে বা মায়োনিস্ট বাহিনীরা যেসব জায়গা দখল করছে, আর এই পাইন গাছই তো দাবানলটাকে একদম খুবই সুন্দরভাবে চারদিকে ছড়াই দিচ্ছে। ওই জন্য শুধু আমরা ইসরায়েলেই দেখতেছি আগুনটা, মানে দাবানলটা ছড়ায় পড়তেছে, ফিলিস্তিনে নয়। অনেক মুসলিমদের দেখলাম যে তারা বলতেছে যে যাক, আগুনে হয়তো এখন ইসরায়েল করে দেবে না, আসলে ব্যাপারটা এরকম হবে না, তারা এটা সময়ের সাথে সাথে কন্ট্রোল করে ফেলবে এই দাবানলটা। মানে তাদের তো ক্ষতি হচ্ছে, ক্ষতি হবেই, এবং এটা দেখে মুসলিম উম্মাহ বা মুসলিম বিশ্বের খুবই খুশি হওয়ার কিছু নাই, যে সবকিছু আগুনই করে দেবে, আমাদের আর কিছু করতে হচ্ছে না। আমরা তো এই ফিলিস্তিনের হৃদয় বিদারক বিভিন্ন দৃশ্য দেখে আমরা হায় হুতাশ করতেছি, আমরা কিছু করতে পারতেছি না। এখন আমরা খুব উচ্ছ্বসিত যদি হয়ে যাচ্ছি যে হ্যাঁ আগুনই সবকিছু করে দিচ্ছে, আমার মনে হয় যে এটা উচ্ছ্বাস প্রকাশের মানে অতটা উচ্ছ্বাস প্রকাশের এখানে বিষয় নাই। মানে এটা তাদেরকে, মানে তাদের সবকিছু একদম ধ্বংস করে দেবে, ব্যাপারটা এরকম নাও হইতে পারে। মানে আমাদেরও কিছু ভূমিকা আছে যেগুলো ফিলিস্তিনবাসীদের দরদে আমাদের করা উচিত। সেটা নিয়ে আলাদা একটা লং ভিডিও বানানো আছে, যে আমরা কি কি করতে পারি, আসলে ধরেন বাংলাদেশি হিসেবে আমরা কি কি করতে পারি, সেই ভিডিওতে ডিটেলস আলোচনা করা আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে আইডিয়া পাবেন যে তাদের জন্য যে আমরা সরাসরি সেখানে যে তাদের পাশে দাঁড়াইলাম, ফিজিক্যালি দাঁড়াইলাম, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে তারা যা করতেছে আমরাও তা করলাম, এটা তো বর্তমানে কাইন্ড অফ ইম্পসিবল। এর পাশাপাশি মানে যদি এটা করতে পারতেছি না, আর কি করতে পারি, সেটা নিয়ে ভিডিওটা আছে, দেখতে পারেন। এবং আরেকটা ভিডিও রেফারেন্স দেয় যে এই অপরিকল্পিত বনায়ন, এটা কিন্তু বাংলাদেশেও প্রচুর হয়। এটা কিন্তু বাংলাদেশের জন্যও ক্ষতিকর। মানে আপনি গাছ লাগালেন আর পরিবেশের উপকার হবে না, আপনি কোন জায়গায় কি গাছ লাগাচ্ছেন, কোন সময়ে লাগাচ্ছেন, এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। মানে আমাদের যখন আমরা গাছ লাগাই, সেটা পরিকল্পিত উপায়ে হওয়া উচিত। এই হাসিনা পালানোর পরে আমরা দেখলাম যে ওই টাইমে গাছ লাগানোর একটা রব পড়ে গেছে, চারদিকে সবাই গাছ লাগাচ্ছিল। ওই টাইমে একটা ভিডিও বানাইছিলাম, যে বলতেছিলাম যে আপনারা ইচ্ছা মতো যেখানে সেখানে গাছ লাগায়েন না, কোন জায়গায় কোন গাছ লাগানো উচিত এটা গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলেও তাদের একটা লিস্ট আছে, যে আপনি কোন জায়গায় কোন গাছ লাগাবেন একটা পিডিএফ পেয়ে যাবেন, সেখানে ডিটেইলস লেখা আছে, চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন ওখান থেকে, তাহলে এই আইডিয়াটা ভালোভাবে আরো ক্লিয়ার হবে। তো ভিডিও কেমন লাগলো জানাতে পারেন, আর এই টাইপের যদি আরো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি কোনো মন্তব্য থাকে নির্দ্বিধায় তো জানাতেই পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।